ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক তারিখ খাতায় স্বাগত জানাচ্ছি আমি রিফাত নৌফা। প্রধানমন্ত্রীর সদ্য সমাপ্ত চীন সফর থেকে জানা গেছে সুদমুক্ত ঋণ, রিয়াতি ঋণ ও বাণিজ্যিক 4 ধরনের আর্থিক সহায়তার প্রতিশ্রুতি মিলেছে। এই 4 প্যাকেজের আওতায় দেশটি বাংলাদেশকে $2 বিলিয়ন সমপরিমাণ অর্থ প্রদানের সম্মতি দিয়েছে। সেই সঙ্গে চীনের প্রেসিডেন্ট নিজে থেকেই বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় 13 লাখ রোহিঙ্গার মিয়ানমারে প্রত্যাবর্ষণের সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার কথা বলেন। এসব নিয়েই আজ আমাদের তালিখাতার আলোচনার বিষয় বাংলাদেশ চীন অর্থনৈতিক সুবিধা বাড়ছে কি। আলোচনা করতে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সেক্রেটারি জেনারেল আল মামুন মৃধা এবং আছেন অর্থনীতিবিদ ও রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের চেয়ারম্যান ডক্টর আব্দুল রাজ্জাক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। প্রথমে আমি জনাব মৃধা আপনার কাছে একটু যেতে চাই। প্রধানমন্ত্রীর যে সফরের কথা আমি বলছিলাম কিছুক্ষণ আগে, বেজিং সফরে ট্রেড ইনভেস্টমেন্ট কনফারেন্স হলো, তাতে কি ধরনের সম্ভাবনা দেখছেন আপনারা? জনাব মৃধা, আমরা আপনাকে ঠিক শুনতে পাচ্ছি না। আমরা একটু এই প্রসঙ্গে জনাব রাজ্জাক আপনার কাছে একটু জানতে চাবো যে এই যে একটি বেজিং যে সফরটা, এখানে প্রধানমন্ত্রীর যে সফরটার কথা আমরা বলছিলাম, ট্রেড ইনভেস্টমেন্ট কনফারেন্স হলো, তাতে কি ধরনের সম্ভাবনা দেখতে পাচ্ছেন? ধন্যবাদ। প্রথমে আপনাকে আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী চায়নার সফর থেকে যে আসলেন, সেখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল চায়নার সঙ্গে আমাদের যে বাণিজ্যিক এবং যে বিনিয়োগ সেই সম্পর্কটাকে বাড়ানো। একটা কথা অপ্রাসঙ্গিক ভাবে এসেছে, সেটা হচ্ছে যে আসলে আমরা কতখানি চায়নার কাছ থেকে স্বল্প মেয়াদী বা স্বল্প সুদের ঋণ পাবো সেটা একটু অন্য ব্যাপার, কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের ট্রেড এবং ইনভেস্টমেন্ট এটাকে কিন্তু আমাদের প্রায়োরিটাইজ করতে হবে। আপনি জানেন চায়না এখন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আমদানিকারক দেশ, কাজে সেখানে আমাদের কিন্তু অনেক বেশি রপ্তানি করার সুযোগ আছে এবং চায়না আমাদেরকে বেশ কয়েক বছর যাবত শুল্কমুক্ত যে সুবিধা দিয়ে আসছে সেখান থেকে কিন্তু আমরা বেশি ফায়দা নিতে পারি। কাজে আমাদের সেদিকে মনোনিবেশ করতে হবে। আমরা যদি চায়নার বাজারের মাত্র 1% ধরতে পারি, 1% মার্কেট পেলেও সেই বাজার থেকে কিন্তু আমাদের অতিরিক্ত 27 থেকে 30 বিলিয়ন পর্যন্ত কিন্তু আমাদের রপ্তানি আয় বাড়ার সম্ভাবনা কিন্তু আছে। অন্যদিকে দেখুন, যদি আমরা অনেক সময় বলি যে চায়নার ইকোনমিক গ্রোথ কমে এসেছে, তারপরেও যদি চায়না 4 থেকে 5% রেটেও প্রত্যেক বছর তাদের ইকোনমি বড় হয়, তাহলেও কিন্তু আমরা দেখবো যে 15 বছরের মধ্যে কিন্তু চায়নার এখন যে ইকোনমির আকার সেটা কিন্তু ডাবল হয়ে যাবে। সেরকম একটা বাজারে আমরা যদি আমাদের রপ্তানি বাড়াতে না পারি, এটা আমার কাছে মনে হয় যে ভালো উদ্যোগ না। এই রপ্তানি বাড়াতে হলে আমাদের কিন্তু অবশ্যই চায়নার বিনিয়োগ লাগবে। আমরা এখন রপ্তানি বেশি করতে পারছি না চায়নার বাজারে, কারণ যে পণ্যগুলো আমরা চায়নাতে রপ্তানি করতে চাই সেগুলোতে আসলে চায়নার বেশি চাহিদা নেই। আবার একইভাবে চায়না যে ব্যবসা বাণিজ্য আছে, তাদের যে ট্রেড করে, তারা যে রপ্তানি করে, সেই রপ্তানির পশ্চাৎপদ জায়গায় আমরা কিন্তু সংযোগ স্থাপন করতে পারি না, সেটা লাগবে। চায়নার সঙ্গে আমাদের রপ্তানি বাড়াতে হলে চায়নার রিটেল বা হোলসেল লেভেলে যারা আছেন তাদের সঙ্গে আমাদের কিন্তু সংযোগ বাড়াতে হবে এবং সেখানে কিন্তু ওই বিনিয়োগ যেটা চায়না করতে পারে সেই চাইনিজ ইনভেস্টমেন্ট কিন্তু লাগবে। চাইনিজ ইনভেস্টমেন্ট বাংলাদেশে এনে আমরা চাইনিজ মার্কেটটাকে ধরতে হবে, আবার এট দ্য সেম টাইম সেই বিনিয়োগ থেকে আমরা কিন্তু বিশ্বের অন্য বাজারে যদি রপ্তানি করতে পারি তাহলে কিন্তু আমাদের ওভারঅল রপ্তানি আয় বাড়বে। একটা প্রসঙ্গ ছিল, দেখুন এর আগে প্রধানমন্ত্রী চায়না যাওয়ার আগে অনেক বেশি প্রত্যাশা করেছিল, অনেকে বলেছিল যে আমরা লোন নিতে চাই না কাছ থেকে। আমার কাছে মনে হয় যে সেটা একটা ভালো অ্যাপ্রোচ না, কারণ ওই লোন নিলে সেটা কিন্তু একটা শোধ দেওয়ার কিন্তু একটা চাপ তৈরি হবে। তার থেকে সবচেয়ে ভালো একটা উপায় হচ্ছে যদি আমরা তাড়াতাড়ি করে চাইনিজ ইনভেস্টমেন্ট এখানে আনতে পারি, এবং চাইনিজ ইনভেস্টমেন্ট যেটুকু এসেছে সেটা কিন্তু অবকাঠামো নির্মাণে বেশি ব্যয় হচ্ছে। আমাদের যেখানে ইনভেস্টমেন্টের দরকার সেটা হচ্ছে রপ্তানি তাড়িত যেসব আমাদের শিল্প আছে সেখানে যদি আমরা বিনিয়োগ করতে পারি এবং আমরা যদি রপ্তানিকে বাড়াতে পারি, তাহলেই কিন্তু সেই বিনিয়োগ আমাদের কিন্তু দীর্ঘমেয়াদে সবচেয়ে বড় সুবিধা দিতে পারবে। জি, আসলে আপনি যে বিষয়টি বলছিলেন রপ্তানি বাড়ানোর উপর এটি জোরদার করা হোক, এই বিষয়টি সম্পর্কে বলছিলেন। এই পর্যায়ে আমি একটু জনাব মৃধা আপনার কাছে একটু আসতে চাই। আপনি শুনছিলেন, সেক্ষেত্রে বিরাট তালিকা আছে শুল্কমুক্ত। তো আপনি কি মনে করছেন যে তার ভিত্তিতে কি রপ্তানিটা বাড়বে? আপনার কি মনে হয়? আমরা অনেক দিন ধরেই এই ব্যাপারটা নিয়ে সচেষ্ট আছি। চীনের সাথে চীনা কাস্টমসের ডেটা অনুযায়ী প্রায় $26 বিলিয়ন আমাদের বাইলেটারাল ট্রেড, এবং এটা সত্যি যে এখানে আসলে কিছুটা ভারসাম্যহীনতা আছে। আমরা চীন থেকে অনেক বেশি আমদানি করছি।
সেটার কিছু কার্যকারণও আছে। কারণ আমরা যেই ধরনের পণ্যগুলো বেশি আমদানি করি সেগুলো আসলে আমাদের আমরা যে পণ্যগুলো রপ্তানি করছি তার র মেটেরিয়ালস, মেশিনারিজ, কেমিক্যালস এবং অন্যান্য যেসব সার্ভিসেসগুলো আমরা ওদের কাছ থেকে অ্যাভেল করে থাকি সেগুলো, যেটা আসলে আমাদের যে টোটাল এক্সপোর্ট আছে তার মধ্যে একটা বড় অংশ এটা অন্তর্নিহিত থাকে। আমরা সরাসরি আপনার চীনের সাথে এবার যে নেগোসিয়েশনটা আমাদের হলো, আপনারা জানেন যে উভয় পক্ষ বহুদিন ধরে এফটিএ এর ব্যাপারে আপনার নেগোসিয়েশনে ছিল এবং একটা দীর্ঘ নেগোসিয়েশনের পরে আমরা কিন্তু দেখতে পেলাম যে এফটিএ এর যেই ফিজিবিলিটি স্টাডি আছে সেটা শেষ হয়েছে বলে ঘোষণা দেওয়া হয়েছে। সেই এফটিএ এর মধ্যে আমরা সুনির্দিষ্টভাবে যে পয়েন্টটা উল্লেখ করার জন্য বাংলাদেশের সাইড থেকে বারবার বলেছি যে আমাদের ট্রেডটা শুড বি ব্যাক বাই ইয়োর ইনভেস্টমেন্ট, যে কথাটা রাজাক ভাই বললেন, এবং সেই ব্যাপারে কিন্তু আমরা চীনের কাছ থেকে একটা পজিটিভ আশ্বাস পেয়েছি। প্রধানমন্ত্রী সফরের আগেই বেশ কিছু অগ্রগামী দল কিন্তু চীন থেকে বাংলাদেশ ঘুরে গিয়েছেন আমাদের যে পটেনশিয়াল সেক্টরসগুলো আছে সেগুলোকে এক্সপ্লোর করার জন্য, এবং কিছু কিছু সেক্টর আমরা নির্দিষ্ট করে দিয়েছিলাম। আমরা যে 9 তারিখে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট করেছি, সেই ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিটে যেগুলো বাংলাদেশের জন্য পটেনশিয়াল সেক্টর হতে পারে, তো সেই সব ব্যাপারগুলো নিয়ে তাদের সাথে আমাদের দীর্ঘ আলোচনা হয়েছে। আপনারা খুব তাড়াতাড়ি দেখবেন চীন থেকে ব্যবসায়ীদের বেশ কিছু প্রতিনিধি দল বাংলাদেশে আসবেন, বাংলাদেশে বিনিয়োগ করতে। জি, সেক্ষেত্রে আমরা যদি একটু আব্দুর রাজ্জাক আপনার কাছে একটু যদি আবার যেতে চাই, আপনার কাছে একটি বিষয় সম্পর্কে একটু জানার ছিল। উনি ভারসাম্যহীনতার একটি কথা তুলে ধরেছেন যে রপ্তানি ক্ষেত্রে কিছু ভারসাম্যহীনতা রয়েছে। কি ধরনের ভারসাম্যহীনতার কথা আসলে আপনারা বলছেন? প্রথমে সেটা অত্যন্ত পরিষ্কার যে আমরা চায়না থেকে প্রায় 24-25 বিলিয়ন ডলারের পণ্য আমদানি করি, এর বিপরীতে আমরা এখন পর্যন্ত কিন্তু 1 বিলিয়ন ডলারের কিন্তু রপ্তানি করতে পারছি। কাজে সেখানে একটা ভারসাম্যের কথা আছে এবং এটাই মৃধা ভাই বলছিলেন যে ওটাকে আমরা কমিয়ে আনতে পারি কিনা। কিন্তু উনি এটাও বলেছেন যে এই বড় রকমের যে ঘাটতি বাণিজ্য আছে এটার একটা প্রধান কারণ হচ্ছে চায়না থেকে ওই মেশিনারিজ বলেন, র ম্যাটেরিয়ালস বলেন, এগুলো আমরা কিন্তু আমদানি করে আমাদের রপ্তানি শিল্পে ব্যবহার করছি এবং সেই রপ্তানি অন্য দেশে যাচ্ছে, ইউরোপে যাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছে। যে চায়না থেকে আমদানি পুরোটাই যে আমাদের জন্য ভালো না সেটা না, বরং এই আমদানিটা আমাদেরকে কিন্তু অন্য ক্ষেত্রে কম্পিটিটিভ হতে সহায়তা করছে। তবে আমি যে কথা একটু আগে বলছিলাম আপনি যে চায়না থেকে আমাদের বিনিয়োগ লাগবে। আপনি যদি দেখুন চায়না গত বছর সারা বিশ্বে প্রায় 150 বিলিয়ন ডলারে কিন্তু তাদের সরাসরি তারা বিনিয়োগ করেছে। এটার সঙ্গে যদি আপনি নন ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট যোগ করেন, মানে চায়নার সেই বিনিয়োগ যেটা সরাসরি সক্ষমতা বাড়াতে সাহায্য করে, সেটা অবকাঠামো হতে পারে, কোম্পানিকে রিভিল করার জন্য করতে পারে, সেটা যদি যোগ করেন তাহলে কিন্তু আরো 130 বিলিয়ন ডলার চায়না। জনাব রাজ্জাক, আমাদের ছোট্ট একটি বিরতিতে যেতে হচ্ছে, আমরা আসবো আবারও আপনার কাছে। তার আগে একটু একটা বিরতি নিয়ে আসছি। জনাব মৃধা, আমরা একটা বিরতিতে যাচ্ছি। বিরতি নিচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক তালিখাতায়, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক তালিখাতায়। আলোচনার বিষয় বাংলাদেশ চীন অর্থনৈতিক সুবিধা বাড়ছে কি। আলোচনা করতে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সেক্রেটারি জেনারেল আল মামুন মৃধা এবং অর্থনীতিবিদ ও রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের চেয়ারম্যান ডক্টর আব্দুল রাজ্জাক। আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকের আলোচনায়। যে আমরা আলোচনায় ছিলাম, এ পর্যায়ে আমি জনাব মৃধা আপনার কাছে আবারও একটু যেতে চাচ্ছি। আপনি কি একটু বলবেন চীন সরকার বা বড় কোনো কর্পোরেশন কি বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী কিনা? আপনারা অবগত আছেন যে আমাদের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিটেই বেশ কিছু এমইও সাইন হয়েছে এবং বেশ কিছু সেক্টরে তারা তাদের আগ্রহের কথা প্রকাশ করেছে আমাদের কাছে, কারণ আমাদের প্রোগ্রামে 6টা ডিফারেন্ট আপনার ব্রেকআউট সেশন ছিল, যেখানে তারা আমাদের বেশ কিছু সেক্টরস নিয়ে খুব বিশদ জানতে চেয়েছে এবং আলাপ আলোচনা এবং আমাদের প্রেজেন্টেশনের পরে তারা তাদের অ্যাকচুয়াল আগ্রহের ইচ্ছাটা প্রকাশ করেছে। হয়তো মাসখানেকের মধ্যে তারা বাংলাদেশে আসবে পরবর্তী আলোচনার জন্য, এবং আমরা ধারণা করছি যে ফলপ্রসূ এবং আলোচনা সাপেক্ষে এবং বাংলাদেশ থেকে যে স্পেসিফিক সার্ভিসেসগুলো তারা চেয়েছে সেগুলো গ্যারান্টি পাওয়ার সাপেক্ষে তারা একটা বড় ইনভেস্টমেন্ট নিয়ে বাংলাদেশে আসবে।
জি, সেক্ষেত্রে আব্দুর রাজ্জাক, আপনি কি মনে করেন যে এই যে বাংলাদেশ এবং চায়নার যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট রয়েছে, তো সেক্ষেত্রে যৌথ সমীক্ষার ঘোষণা এসেছে, সেক্ষেত্রে আপনি কি মনে করছেন যে তাতে কোনো সম্ভাবনা রয়েছে বা সম্ভাবনা কি দেখতে পাচ্ছেন আপনারা? যে আমাদের এখনো ওই মুক্ত বাণিজ্য চুক্তি হয় না, এটা আলোচনার পর্যায়ে আছে, এটা হয়তো করতে আরো সময় লাগবে। কিন্তু আমরা যেটা বলার চেষ্টা করেছি যে এই মুক্ত বাণিজ্য আলোচনার সঙ্গে একটা সংযুক্তি থাকতে হবে, যেন এটার মাধ্যমে আমরা আরো বেশি পরিমাণে চাইনিজ ইনভেস্টমেন্ট যেন পাই, সেটা একটা ইস্যু। যে সেক্টরগুলোতে আমাদের কিন্তু মনোনিবেশ করতে হবে, যেমন ধরুন গার্মেন্টের ক্ষেত্রে আমাদের কিন্তু ম্যানমেড ফাইবার এবং ফ্যাব্রিক, সেদিকে কিন্তু মনোনিবেশ করতে হবে। এখন আমরা অনেক বেশি কটন ফ্যাব্রিক্স জাতীয় পোশাক রপ্তানি করছি, কিন্তু বিশ্ব বাজারে এটা কিন্তু ম্যানমেড ফাইবার বেসড, ফ্যাব্রিক বেসড যে ডিমান্ড, সেটা কিন্তু অনেক বেশি বেড়েছে। সেখানে কিন্তু আমাদের অনেক পরিমাণ ইনভেস্টমেন্ট লাগবে, সেটা চায়না থেকে আসতে পারে। আমি মনে করি যে তারপরে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, ইলেকট্রনিক্স এবং ব্রডকাস্টিং ইকুইপমেন্ট, যেটার মার্কেট ওয়ার্ল্ডে অনেক বেশি, সেখানে চায়না একটা সিগনিফিকেন্ট ইনভেস্টার। তারা ভিয়েতনামে অনেক বেশি এই ব্যাপারে ইনভেস্ট করেছে। আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে সেখানে একটা ভালো সুযোগ আছে চাইনিজ ইনভেস্টমেন্ট আকর্ষিত করার। লেদার সেক্টর আপনি জানেন চায়না অত্যন্ত শক্তিশালী এবং এক্সট্রিমলি কম্পিটিটিভ, কিন্তু এরকম একটা সেক্টরে বাংলাদেশের কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে। কারণ আমরা যদি গার্মেন্ট করতে পারলে এটার সঙ্গে সঙ্গে নর্মালি কিন্তু তারা লেদার ফুটওয়্যার বা ফুটওয়্যার ইন্ডাস্ট্রিতেও কিন্তু ভালো করে, গ্লোবালি এটাই ট্রেন্ড, এবং সেখানে কিন্তু আমরা চায়নার ইনভেস্টমেন্ট আনতে পারি। কিন্তু মনে রাখতে হবে এই ইনভেস্টমেন্টগুলো এমন হওয়া উচিত যেন আমাদের সেটা রপ্তানি খাতে আসে এবং সেখান থেকে যদি আমরা রপ্তানি করতে পারি। আমাদের যে এখন রিজার্ভের ক্রাইসিস হচ্ছে সামনে, এটাকে আমরা একটা যদি সমাধান চাই, যে সমাধানটা সাস্টেনেবল হবে, তাহলে রপ্তানি খাতে বিনিয়োগের কোনো বিকল্প। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী যে বলেছেন $2 বিলিয়ন অনুদানের কথা বলা হয়েছে এবং সেখানে আলোচনা হয়েছে আপনার সুদমুক্ত ঋণ, রিয়াতি ঋণ, এইসব বিষয়গুলো নিয়ে সেখানে কথা হয়েছিল। কিভাবে এগুলো আসলে কাজে লাগানো যায়? যে আমি বলবো, দেখুন আমি আগেই বলেছি ঋণের থেকে আমার কাছে মনে হয় যে ইনভেস্টমেন্ট অনেক বেশি প্রয়োজন। এই ঋণগুলোকেও যদি আমরা চাইনিজ ইনভেস্টমেন্ট, যেটা আমাদের রপ্তানি ক্ষেত্রে আসবে, সেটাকে সঙ্গে যদি আমরা সংযোগ করতে পারি, তাহলে হয়তো একটা ভালো অ্যাপ্রোচ হতে পারে। যেমন মনে করুন আমরা চাইনিজদের জন্য, আমি যতদূর জানি, একটি বিশেষ শিল্প এলাকা করা হচ্ছে, স্পেশাল ইকোনমিক জোন করা হচ্ছে চাইনিজ ইনভেস্টমেন্টদের জন্য। যদি এমন হয় ওই ঋণের টাকা এনে ওইটাকে আমরা প্রায়োরিটি দিয়ে সেটাকে ডেভেলপ করে চাইনিজ ইনভেস্টমেন্ট আমরা আনতে পারবো, আমার কাছে মনে হয় এটা একটা ভালো একটা উদ্যোগ হবে। আমি বলবো আমাদের প্রোডাক্টিভ ক্যাপাসিটি বাড়ানোর মূল উদ্দেশ্য, খালি ঋণ নেওয়াটা আসলে উদ্দেশ্য হওয়া উচিত। জি, সেক্ষেত্রে আমি যদি জনাব মৃধা আপনার কাছে একটু যাই, আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে চীনা ঋণ কি আসলে কি ঝুঁকিপূর্ণ? আমরা দেখেছি যে শ্রীলঙ্কার অভিজ্ঞতা, সেটা কি আমাদের মাথায় রাখা দরকার ছিল না? আপনি কি মনে করেন? দেখুন, এগুলো কিছু বাজে কথা, কারণ যারা এটা বলছেন তারা এগুলোর ব্যাকগ্রাউন্ড চেক করেন না। বাংলাদেশের যে টোটাল লোন পোর্টফোলিও আছে, সেখানে চীনের ঋণের পরিমাণটা এখনো অনেক কম। আর যে শ্রীলঙ্কার কথা আমরা সবসময় এক্সাম্পল হিসাবে দিই, সেই শ্রীলঙ্কাও কিন্তু আবার নতুন সরকার যেটা আছে চীনের কাছে দিয়েছে $10 বিলিয়ন আপনার দীর্ঘমেয়াদী লোনের জন্য। তো চীনি যদি তার এই ডেট ট্র্যাপের কারণ হয়, তো আবারও কেন সে চীনে গিয়েই নতুন করে আরো লোন চাচ্ছে? তো এগুলোর ব্যাপারে আমাদেরকে একটু সুচিন্তিতভাবে মানে মন্তব্য করা উচিত বলে আমরা ধারণা করি। এখানে যারা আছেন, আমাদের অনেক স্কলার্সরা আছেন যারা এটার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানেন, এই লোনগুলো কিভাবে ডিসবার্স হয় তার একটা দেশের চাহিদার পরিপ্রেক্ষিতে, এবং সেগুলো ডিসবার্সের বেশ কিছু নিয়ম নীতি আছে, যেখানে উভয় দেশ যে পর্যায়ে আপনার চীন G2G লোনগুলো দেয়, সেখানে আপনাকে এই জিনিসগুলো ইনশিওর করতে হবে যে আপনি যে প্রসঙ্গে ঋণটা নিচ্ছেন সেই প্রসঙ্গের আউটকামটা আপনার দেশের জীবন মান উন্নয়ন, আপনার দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং আপনার এই লোনের যে ডিসবার্সমেন্টের প্রক্রিয়া আছে সেগুলো স্বচ্ছতার সাথে আপনার মেইনটেইন করা হয়েছে কিনা। সো এই যে ডেট ট্র্যাপের কথাগুলো বলে, সেগুলো আসলে আমার মনে হয় জি, জনাব রাজ্জাক এবং জনাব মামুন মৃধা, আপনাদের দুজনকে স্বাগত, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে এখন আমাদের বিদায় নিতে হচ্ছে, আমাদের সময় একেবারেই শেষ পর্যায়ে। ধন্যবাদ। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক তালিখাতা আজ এ পর্যন্তই।